আমি এই ইস্যুটা নিয়ে আর কথা কইব না ভাবছিলাম, কিন্তু দেখতেছি কথা না বললেই না। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বদলানো হইলে আমার এই এপিসোডে আর হাত দিতে হইতো না। এখন কইতে পারেন যে আপনি কইলেই বদলাইতে হবে, আমি যদি বলি হ্যাঁ হবে, সমস্যা আছে কেন? আমি যে অভিযোগগুলো তুলছি তার কোনটা তো মিথ্যা না। আপনার মন্ত্রণালয় থেকে তো কোনো প্রতিবাদ করেন নাই। প্রফেসর ইউনূস সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হইতেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, অথচ এই মন্ত্রণালয় সরকারের সবচেয়ে বড় শক্তি হইতে পারতো। তো আমরা কি ছাইরা দিব আপনাদেরকে বিপ্লবকে ব্যর্থ করার জন্যে? আপনার কি জমিদার আর আমরা প্রজা, নাকি আমরা আপনার চাকরিদাতা? চাকরিদাতার কথা শুনবেন না, নিজেদেরকে হারকিউলিস মনে করেন না। যদি মনে করেন হারকিউলিস খেলবেন, স্বাগতম। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আর কি কি আকাম করেছেন একেবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় ফেলায় দেখাই দেবো সবাইকে। একটা কথা এপিসোডের শেষে কইতাম, এখন শুরুতেই কই। বাঘে চুলে 18 গা, পুলিশে ছুইলে 36 ঘা, আর পিনাকি ছুইলে জয় বাংলা। কথাটা মাথায় রেখেন। হয় তহিদ সাহেব আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলা অভিযোগগুলো মিথ্যা, অথবা জসিমকে পাছায় লাথি দিয়ে সরাইবেন। দুয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই। এবার নাহিদ, তোমারে বলি, এই যে গোলাম মোর্তজারে কোন আক্কেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল, তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে, অ্যাম্বাসাডারের র্যাঙ্কে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের চড়া। মানে অ্যাম্বাসাডারের চাইতো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে। মানে এই যে 15 আলোর মতোই রমণের লাগে এত পিতলা খাতির তোমার, এই জন্য কি? হ্যাঁ, ওরে বাপরে, হাতের তালি। হ্যাঁ, 15 আলোর লগে লতকালতকি যে করবে না, যারাই করবে, বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গোলাম মোর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ, আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাব। এই হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা। এই যে দেখেন, বাংলাদেশকে, ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করায় আমার রক্তে, আমার অশ্রু, আমার কান্না, আমার ত্যাগ, আমার লড়াইয়ের পথ মারায় হারামজাদা। এটা আমি ছাইরা দেবো? এটা আমি হবার দেবো? কয় আওয়ামী লীগের হরতাল আর সিপিবি অফিস দখল নাকি একই জিনিস। হারামজাদা গোলাম মোর্তজা তোর বাপ সিপিবির প্রিন্সেস জিগা। আমি তারে আগের রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না? যা জিগা, আমার হাত পা ধরেছিল কিনা প্রিন্স, জিজ্ঞাসা কর। আগের দিন গণমিছিল বাতিল করেছে, গুতেরেস আছে সেই দিন, তাও আমি সেদিন ঢাকাত গেঞ্জাম লাগামু। তাই চাস গোলামের বাচ্চা, তোর যখন হাউস হচ্ছে কামটা করবো, শিগগিরই করবো। দায় গোলামের বাচ্চা তোর। দেখ আমি কি করতে পারি। তুই চাই ওরে চাকরি বিধি শেখার নাই, ওই ফেসবুকে এইগুলা লিখবার পারে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব। চাকরি বুদ্ধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না কয়, ওরে যদি না খেদাইছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাহলে কোনো খবর আছে, আপনারও খবর আছে। এই গোলাম, তুই দেশাত ফিরবো তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবুতর ঢুকে দেয় না, হাততালি দিব, হাততালি। আর গিরিবাস কবুতর খালি পাক মারবি তোর গোয়ার মধ্যে। খেয়াল রাখিস, হাসিনাকে আমরা শুধু খেদাই নাই, হাসিনার রাজনীতিও খেদাইছি। হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রাখবার পারবো না কয়ে দিলাম। যাক তহিদ সাহেব, যখন জসিমেক সরাবি না, তাই জসিমেক নিয়ে সেকেন্ড ডোজ দিয়ে আসেন। অগ্নি, আমি 3রা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে দালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা বেচা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম। আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিমউদ্দিন। সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিমউদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয়। কি বলবো আর বলেন, যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। জসিমউদ্দিনকে পররাষ্ট্র সচিব করার নেপথ্যে যে 3 জন লোক ছিল, তাদের কথা আমি তুলে ধরছিলাম। এর মধ্যে একজন মোজাম্মেল, যে কিনা পরবর্তীতে জসিমের কুটচালে প্রধান উপদেষ্টা একান্ত সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত হইয়াও সেখানে যোগদান করতে পারেন নাই। আরও ছিল জসিমের বড় ভাই, সাবেক বিএনপি নেতা এবং বর্তমানে এলডিপির রাজনীতির সাথে যুক্ত সালাউদ্দিন কারমা। উই নাকি আবার বিএনপি ফিরিছে, এখন তো ফিরবি। হ্যাঁ, তবে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আপনি নিজে এখন ওর পিঠ বেঁচে যাচ্ছেন, জানি তো। তৌহিদ সাহেবকে নিয়ে আমার এপিসোডে আমি কোনো কথা বলি নাই। মুরব্বী মানুষ, বয়স হয়েছে, ইউনূস সরকারের উপদেষ্টা, তাই ভাবিছিলাম তার নিয়ে বেশি কোনো কথা বলবো না। কিন্তু আমাদের গ্রাম দেশে একটা কথা আছে না, আক্কেল মানুষের ঠুসা আর ব্যাকল মানুষের ঘুষা, একই কথা। কিন্তু আমাদের তৌহিদ সাহেব তো বিএনপির সুপারিশে সরকারের উপদেষ্টা হয়েছেন, তাই জনতার মুখের কথা ওনার কাছে কোনো গুরুত্ব বহন করে না। উনি বিএনপি খুশি করিচ্ছেন। আমি আগে কইছিলাম যে বিএনপি আর আওয়ামী লীগ হইলে একই মুদ্রার এপিটোপিট। এরা বাংলাদেশে এদের 5 দশকের লুটের রাজনীতিকে বহাল রাখতে চায়। বিএনপি জানে যে জনতার শক্তি মোকাবেলা করার সক্ষমতা তাদের নাই, তাই আওয়ামী পুনর্বাসনের মাধ্যমে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠছে আমাদের বিএনপি। ভাই, আপনাদের তো সহযোদ্ধা,
আপনাদেরকে এতদিন পরামর্শ দিতাম, এখন জনগণ যেভাবে আপনাদের নিয়ে উপহাস করে তাতে আমার রাগ হয়, কারণ এই বিএনপি জিয়াউর রহমানের না, আবার খালেদা জিয়ারও না, এই বিএনপি সাদাবাজদের, লুটেরার আর আওয়ামী পুনর্বাসনকারীদের। এত কথা বললাম কারণ এই জসিমকে তার পদে রাখার জন্য এখন মরিয়া হয়ে উঠছেন আমাদের তৌহিদ সাহেব, যারা বিএনপি রিকমেন্ড করছিল পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে। একজন ভারতের দালালকে রক্ষা করার জন্য আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এত চেষ্টা কেন? কি তার উদ্দেশ্য? এতে বিএনপি আর আওয়ামী লীগের কি লাভ? আর কোন কোন আওয়ামী দালালকে লালন পালন করতেছেন আমাদের এই তৌহিদি জসিম সাহেব, তা দেখলেই সব বুঝতে পারবেন। চলেন আল্লাহর নামে শুরু করি, দেখাই দিই সব কিছু। আমি গত 15ই মার্চ আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেখানে আমি পন্দের আলোর পত্রিকা একটা সংবাদ তুলে ধরেছিলাম যে 2.5 মাস আগে দেশে ফেরার আদেশ পাওয়া সত্ত্বেও মরক্কোতে নিযুক্ত হাসিনার লেসপেন্সার রাষ্ট্রদূত হারুনুর রশিদ কানাডায় পালায় গেছে। এই রাষ্ট্রদূত নাকি শরদের বডিগার্ডের রাজনৈতিক জীবনের গবেষক। হ্যাঁ, বাংলাদেশের দুই জিনিসের বাম্পার ফলন হয়েছে, এক জাউরার আর এক গবেষকের। দেখি সবাই গবেষক, হারামজাদা সামসা স্যামসা। তোর রেনুর আবির্ভাব তোমার করে দেবো। ইন্ডিয়ান লেসপেন্সার রেনুর আবির্ভাব যেমন দেখছো, হাসিনা পলায়নের কারণে তো তোর মনে আছে, তাই না? তাইলে তোর পলাইতি না হারামজাদা। যাক, স্বৈরাচার পলাইছে সেটা নতুন কিছু না, কিন্তু একটা রাষ্ট্রদূত পলানোর এই নিউজ জনগণ কেন জানলো না জসিম সাহেব? হারুনকে কি আপনার কুটকির মধ্যে ঢুকাই রাখছিলেন কেন? আপনি বা আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংবাদ নিয়ে এমন লুকাচুরি করলো? এর কারণ হইল জসিম হাসিনার এই দালালকে কানাডায় পালানো এবং রাজনৈতিক শরণার্থী হিসেবে আবেদন করার সময় দিছে 2.5 মাস এই হারামজাদা জসিম। এখন যখন হারুন তার ফেসবুকে ইউনুস স্যারকে অবৈধ বলে দাবি করছে, তখন তড়িঘড়ি করে তার পাসপোর্ট বাতিল করার আদেশ জারি করছে। এখানেও সূক্ষ্ম চালাকি। হারুনের শরণার্থী কেসটা পোক্ত করা দরকার। সে তখন এসে একটা প্রজ্ঞাপন জারি করে তার পাসপোর্ট বাতিল করে এটা পোক্ত করে দিল এই জসিম। এখন হারুন আদালতে যায় বলবে যে আমার কোনো পাসপোর্ট নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, তাই আমার শরণার্থী হিসেবে কানাডায় থাকতে দেওয়া হোক। কেস ফাইনাল করে দিল জসিম। বাহ, কি চমৎকার! এইসব তো অনেক পুরানো টেকনিক জসিম সাহেব। আপনি নাকি 30 বছরের বেশি চাকরি করেছেন, তো আপনি এতদিন চাকরি করে বালটা শিখেছেন। আপনি তো গ্রীসের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে এরকম শরণার্থী কেস হাজার হাজার। আপনি যদি এই টেকনিক সম্পর্কে না জানে থাকেন, তাহলে আপনি একটা বোকা এবং বেকুব পররাষ্ট্র সচিব। আর যদি তা না হন, তাহলে আপনি 2025 সালের সেরা রাষ্ট্রদ্রোহী, যিনি পতিত স্বৈরাচারের এজেন্টকে পালানোয় সহায়তা করছেন এবং তার রাজনৈতিক আশ্রয় পাওয়ায় সহায়তা করছেন। এমন না যে কানাডার কেস আপনার জন্য নতুন ছিল। আপনার আগের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ওই যে মিথিলা ফারজানা আছে না, আর অপর্ণা রানী পালকে কূটনৈতিক পাসপোর্ট বদলায় কানাডায় পালানোর সুযোগ করে দিছিল না? এটা দেখে কি আপনি কিছু শিখতে পারেন নাই, নাকি আপনি ওইটা দেখে শিখেছেন? হ্যাঁ, আপনার মাথায় নতুন বুদ্ধি আসিছে যে হাসিনার দালালদের পালানোর সুযোগ করে দেওয়ার। আপনার যে জাউরা কইছিলাম না, কম কইছিলাম। আপনি আসলে একটা বিশ্ব জাউরা। জাউরামিতে আপনি বিশ্ব তালিকায় স্থান পাবেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একজন জাউরা অ্যাটলিস্ট পৃথিবীর সেরা হয়েছে। কিন্তু সমস্যা হলো আপনি জাউরা, কিন্তু মাথায় কোনো বুদ্ধি নাই। আপনি যখন এই কাজের কাজ করেন, তখন আপনার প্রধান সহযোগী নাজমুল হক ছিল মহাপরিচালক প্রশাসন। নাজমুল নিয়ে গত পর্বে অনেক করছি। পাক্কা আওয়ামী পরিবার থেকে উঠে আসা কর্মকর্তা নাজমুল, যাকে মাসুদ বিন মোমেন গোপনে মহাপরিচালক প্রশাসন বানায় যায় আওয়ামী লীগপন্থী অফিসারদের সেফ প্যাসেজ দিতে। জসিম নাজমুল সিন্ডিকেট তাদের 5 মাস সময় হারুনের মতো আর কি কি অপকর্ম করেছে তা আস্তে আস্তে প্রকাশিত হবে। আমার কাছে খবর আসিচ্ছে। যাই হোক, এটা পরে আসিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরুদণ্ড আর কর্মকর্তাদের মনোবল ভেঙে দিয়া ভারতের বিপক্ষে একটা দুর্বল কূটনীতি গড়ে তোলায় এই আপনাদের মিশন, তাতে কোনো সন্দেহ নাই। তৌহিদ জসিমের মিশন এইটা। কেমন পররাষ্ট্র সচিব সুপারিশ করলেন আপনি তৌহিদ সাহেব? মানুষ চিনতে না পারেন, কিন্তু দালাল চিনতে না পারলে তো এই সরকারে আপনার জায়গা থাকা উচিত না। দালাল চিনতে না পারলে আপনি নতুন বাংলাদেশের জন্য কি অবদান রাখবেন? জসিম সাহেব, আপনি কেমনে জানলেন যে আমি পিনাকি আপনার এই চালাকি ধরবে পারবো না? আমি তো হাসিনার নির্যাতনে ফ্রান্সের শরণার্থীর আবেদন করেছিলাম। আপনার তো জানা দরকার ছিল, যার কেউ বুঝুক না বুঝুক, আমি অন্তত আপনার এই ধান্দাবাজি ধরবে পাবো। হারুনের পালানো আপনার অগোচরে হয় নাই জসিম সাহেব। এই গল্প অন্যদের শুনায়েন, আমারে না। আমরা আপনার গল্প বুঝতে পারিছি। গোয়েন্দা সংস্থা দিয়া আপনার বা আপনার সহযোগীদের মোবাইল ফরেন্সিক করলে হারুনের সাথে আপনার যোগাযোগের স্পষ্ট প্রমাণ পাওয়া যাবে, আমি নিশ্চিত করে কইবার পারি। তৈরি সাহেব, বিয়া কইরাও থুক্কু দেওয়া যায়, তালাক দেওয়া যায়, কিন্তু আপনি জসিমের মতো এরকম দেশ বেচা বাটপার পররাষ্ট্র সচিব সুপারিশ করে যদি থুক্কু দিতে না পারেন, তালাক দিতে না পারেন, তাহলে আপনাকে নিয়ে আমাদের বিশেষ অনুসন্ধান চালানো প্রয়োজন হবে। অবশ্য মানব জমিন পত্রিকা আপনারা নিয়ে ভালোই অনুসন্ধান চালাইতেছে। দেখেন, আপনি কয়দিন আগে নিজেই কি বলেছেন যে আপনি ব্যর্থ। তো ব্যর্থতার দায় স্বীকার করে চলে যান, আছেন কেন এই পদে এখনো? খুব মজা না ক্ষমতা মাখনে খাইতে? খুব মজা না? নরম না? হ্যাঁ,
ব্যর্থ হইয়া জনগণের টাকা বেতন নিতে লজ্জা লাগে না তহিদ সাহেব আপনার? জসিমের মতো একটা হাসিনার দালালকে কেন আপনি সুপারিশ করেছেন? কেন তার সব অপকর্ম ঢাকার জন্য আপনি এত মরিয়া? কি উদ্দেশ্য আপনাদের? আসেন সেটা একটু দেখি। জসিমের মূল উদ্দেশ্য বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। গত 18 অক্টোবর 2024 সালে বাংলা ট্রিবিউনে একটা সাক্ষাৎকার ছাপা হয়। সেটি উনি কি কইছেন সেটা না দেখি। উনি কইছেন, অন্তর্বর্তী সরকারের সফলতার উপর বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কতটুকু শক্তিশালী হবে সেটি নির্ভর করছে। অন্তর্বর্তী সরকারকে বিদেশিরা গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে এবং একই সঙ্গে এই কাজে আন্তরিকভাবে সহায়তা করতে চাইছে। এর অভীষ্ট ফলাফল হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী যে সরকার আসবে তাদের সঙ্গে বিদেশিদের সম্পর্কের অন্যতম নির্ধারক হবে দেশীয় সংস্কারের সাফল্য। হারামজাদা বিশ্বজাদা, নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছো। হ্যাঁ, একেবারে বিএনপির কেস ফলো করিচ্ছ না? বিএনপির ক্লিকে দেওয়া টেক্সট না? নির্বাচনের পরের সরকার কি করবে এটা ভাবার তোর কাজ? জসিমকে নিয়ে করা আগের পর্বে আমি বলছিলাম যে বাটপার এখন বিএনপিকে ক্ষমতা আনার জন্য পাগল হয়ে গেছে, আর সেই সাথে বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ান প্রেসক্রিপশন, যেটা হলো ইউনূস সরকারের দ্রুত বিদায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করা। আগের পর্বে আমি বলেছিলাম না যে জসিম এই সরকারের লেজিটিমেসি আর বিপ্লবের ন্যারেটিভ নিয়ে কোনো কাজ করে নাই? কেন করে নাই তা এখন পরিষ্কার। তো এই কাজ যে করা লাগবে এমন কথা যে জসিম জানতো না তা কিন্তু না। এই সাক্ষাৎকারে দেখেন এই হারামজাদা কি বলিছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিকের একটা চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্ট বিপ্লবের সঠিক ন্যারেটিভ তুলে ধরা। একথা সবাই জানেন যে বিপ্লব নিয়ে একটা অপপ্রচার ছিল, আমাদের কাজ ছিল সেই অপপ্রচারের বিপরীতে বিপ্লবের সঠিক চিত্র তুলে ধরা। এই কাজে আমরা সফল হয়েছি। দ্বিতীয় বিষয় ছিল সরকারের সংস্কার চিন্তাভাবনা ও সংস্কার কার্যক্রম তুলে ধরা। এটি এখন চলমান এবং আমাদের জন্য নতুন বিষয়। কাজে এই বিষয়টি তুলে ধরে বিভিন্ন দেশের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি আদায় করা খুব কঠিন না হইলেও একটা চ্যালেঞ্জ ছিল। তো জুলাই বিপ্লবের কোন ন্যারেটিভটা আপনি করেছেন জসিম সাহেব একটু জানাবেন? কোন করেছেন? হ্যাঁ, কইলেই হইলো ন্যারেটিভ তৈরি করেছেন, কি বালটা করেছেন এটা জানি না আমরা। হ্যাঁ, বিভিন্ন দেশের সাথে একযোগে কাজ করার যে সম্মতি আদায়ের জন্য আপনি গেছেন সার্বিয়া, আলজেরিয়া, মিশর, এটাই না এই ভূগোল বুঝাইতেছেন। এইসব গল্প ইন্ডিয়ায় যাইয়া আপনার পলাতক ঠাকুরমা হাসিনা শুনেন। আসলে আপনি যখন এই সাক্ষাৎকার দেন তখন পররাষ্ট্র সচিব হিসেবে আপনার বয়স মাত্র 40 দিন। তখন থেকে আপনার এজেন্ডা পরিষ্কার ছিল, কিন্তু মানুষ আপনার চালাকি ধরতে পারে নাই, কারণ আপনি তখন জুলাই ন্যারেটিভ, আহতদের চিকিৎসা, এই সমস্ত বড় বড় কথা বলে সবার মনে আশা সঞ্চার করার চেষ্টা করেছেন। কিন্তু বাস্তবে ভারত এবং বিএনপির প্রেসক্রিপশন মোতাবেক আপনি অত্যন্ত সুকৌশলে কাজ করে গেছেন এবং যাচ্ছেন। আপনার মিশন হইল হাসিনার দালালদের পুনর্বাসন এবং বিএনপির ক্ষমতায় আসার পথ সুগম করা। এই মিশনে আপনার পাহারাদার হইল পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ হোসেন। আপনারা মিলা স্বৈরাচারের যে সমস্ত দালাল পালতেছেন তার কিছু আগের পর্বে দেখাইছি। সব ইচ্ছা করে একেবারে দেখাই নাই, কারণ সব দেখাইলে নিতে পারতেন না। চলেন আপনার কিছু সহল স্পেন্সারদের সাথে আপনার একটু পরিচয় করাই দিই। ভাবছিলাম বেশি নাম বলা লাগবে না, গতদিন 2টা পেরেক মারিছিলাম। একটা ছিল 5ই আগস্টের আগে 2রা আগস্ট, যখন আপনি নিজের ফেসবুক প্রোফাইল পিক্সেল কালো করে লিখেছিলেন শোকাবহ আগস্ট। আবু সাইদ মুগ্ধসহ প্রায় 1.5 সহস্রাধিক ছাত্রদের আত্মত্যাগ কি আপনার হৃদয় এতটুকু ডাক কাটে নাই জসিম সাহেব? বুঝলাম তখন হাসিনা পলায় নাই, কিন্তু আপনি পররাষ্ট্র সচিব হওয়ার পরে এই সরকারের সময় কিভাবে মাজেদা রফিকুন্নেসার মতো আওয়ামী লীগ প্রেসিডিয়াম কমিটির একজন সদস্যকে বঞ্চিত কর্মকর্তা হিসেবে পদোন্নতির জন্য সুপারিশ করেন। আপনাকে আহ্বান জানাইছিলাম সংবাদ সম্মেলন করার। 2 পেরেকে যেহেতু উপদেষ্টা পরিষদ জসিমরে সরান নাই, তাই আজকে আরো কিছু পেরেক মারি। 3 নাম্বার পেরেক, সৈয়দ মুনতাসির মামুন 24 ব্যাচের কর্মকর্তা। হাসিনার আমলে নিজেকে গর্বভরে ভারতের রয়ের এজেন্ট হিসেবে পরিচয় দিতেন। এই চাকরি তিনি পাইছেন তার একমাত্র বিদেশ পদায়নের সময়। সেটা কোথায়? সেটা ভারতের নয়াদিল্লি। এই কর্মকর্তা গত 4-5 বছর ধরে আইটি অনুবিভাগে প্রথমে পরিচালক, পরে মহাপরিচালক ছিলেন। এই পুরা সময় তিনি অত্যন্ত দায়িত্বের সাথে A2I-কে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুপ্রবেশের ব্যবস্থা করে দিচ্ছেন। ইউনিফাইড ওয়েবসাইটের মাধ্যমে বস্তা পচা ডিজাইনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দূতাবাসের জন্য এক ধরনের ওয়েবসাইটের কাজ হাতে নেন এই মুনতাসির। তার আসল উদ্দেশ্য হইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব দূতাবাসের তথ্য হাতায় ভারতে পাচারে সহায়তা করা। এই কাজে তাকে কারিগরি সহায়তা দিচ্ছে A2I-এর পরামর্শক ফারহাদ জাহিদ শেখ। এই লোকের সম্পর্কে বেশি কিছু বলবো না। ওই দোয়া পলক আর সাইবারসোর আনির চৌধুরীর প্রধান সহযোগী। 5ই আগস্টের পর ফরহাদ জাহিদের চাকরি গেলেও মুনতাসির বহাল তবিয়তে আছে। এই মুনতাসির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সেরা ইনোভেশন করছে, তা হইল শেখ হাসিনা নিউরাল নেটওয়ার্ক নামে একটা আইটি ব্যবস্থা। বুঝিছাও? হ্যাঁ, ভালো তো, ভালো না?
হ্যাঁ, আপনাদের দুইজনের ছবির পাশে শেখ হাসিনার বুদ্ধির ছায়া ঘুরে বেড়াইতেছে আর আপনারা নতুন বাংলাদেশের গল্প শুনাইতেছেন। কি মজা! এই নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট নোটে কার স্বাক্ষরের কথা বলা আছে? সৈয়দ মুনতাসির মামুন, জসিম সাহেব। নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনাটাও আপনারা দেওয়া হয় না। আপনি আসলে কি পারেন একটু বলবেন? কাজ পারেন না, মন্ত্রণালয় চালাইতে পারেন না, ওয়েবসাইট দেখেন না। আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন? আপনি কি কোটায় ডিপ্লোম্যাট হয়েছিলেন? পারেন তো খালি ওইটাও পারেন কি না একদিন দেখুন নি। সামনে করবেন, হ্যাঁ আইসেন, হ্যাঁ দেখে রাখবেন পারেন কিনা ওইটা। আপনার এই পদে না রেখা গাধা হিসেবে এক্সপোর্ট করলে দেশে বেশি লাভ হইতো। শুনছি মুনতাসিরের পদোন্নতির জন্য আপনি সুপারিশ করেছেন, খুব ভালো কাজ করেছেন। আমি জনপ্রশাসন সচিব, মুখ্য সচিব এবং মন্ত্রী পরিষদ সচিবকে আহ্বান জানাবো, হাসিনার এই দালাল যাতে জসিমের প্ল্যান মোতাবেক পদোন্নতি না পায়। স্বঘোষিত ভারতের দালাল আর হাসিনার লেসপেন্সার যদি পদোন্নতি পায় না, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে কি করতে হবে আমাদের জানা আছে। আমাদের বাধ্য করবেন না, সাবধান কইরা দিলাম। হ্যাঁ, বেশি আমি সাবধান করি না, অল্প করি, করলাম। চতুর্থ পেরেক, বিএম জামাল হোসেন 21 ব্যাচের গোপালী মাল। এই ব্যাচটা পুরো আওয়ামী দালালের ভরা। নাজমুল আছে এই ব্যাচেরই। তো আসেন এই বিএম জামাল নিয়ে বলি। এই জামাল হাসিনার সময় কলকাতায় উপ হাই কমিশনার ছিল। ওই সময় ভারতের রয়্যাল এজেন্টদের সাথে মিলা পশ্চিম বাংলার ভারতীয় মুসলিমদের অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাকে সহযোগিতা করছেন। এই যে দেখেন, কলকাতা থেকে হারবাল খাইয়া যখন এই দালাল দুবাই গেছে, তখন দেখেন সভা সেমিনারে কি বলে দেখেছেন? সে নাকি ভারতের ব্যবসা প্রসারে কাজ করেছেন। এই অনুষ্ঠানের আয়োজক ছিল মহারাষ্ট্র বিজনেস নামে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন। হারামজাদা গোপালী দালাল দেশের বেতন নিয়ে ভারতের অনুষ্ঠানে যায় ভারত প্রেম, হ্যাঁ মাদার, তোদের মতো দালালদের থাপ্পায় থাপ্পায় পাবলিকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেন বাইর করে দেয় নাই? আমি এটা বুঝি না। কি জসিম, খুব ভালো লাগে নাকি রে জামাল রে? নাকি জামাল গোটা খাইছ? হ্যাঁ খাইছ? এই জামাল জুলাই বিপ্লবের সময় দুবাই পুলিশে অভিযোগ কইরা 57 জন প্রবাসীকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করায়। জামালের বিরুদ্ধে প্রবাসীরা অভিযোগ জানায় আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের কাছে। সেই অভিযোগে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটা চিঠি পাঠায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এই যে এটা কিন্তু তৌহিদ জসিম গং মিলা সেই চিঠির কোনো ব্যবস্থা না নিয়া জামালকে মহাপরিচালক পদে বসাইছে, দায়িত্ব দিছে আফ্রিকা অনুবিভাগের। বাহ জসিম বাহ, বিপ্লবের বিপক্ষে তোমার স্পষ্ট অবস্থান প্রমাণে আর কি লাগবে? প্রবাসী ভাইয়েরা দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাদের কি উপহার দিতেছে, দেখেছেন? দেখেছেন? আপনার পয়সায় আপনারে বাম্বুজে দেয়, তারে নিয়ে আসে পদায়ন করে এই তৌহিদ সাহেব। আমরা বিভিন্ন সময় আসিফ নজরুল মাহফুজদের ভুল বুঝি, বিপ্লবের সাথীদের ন্যায় বিচার নিশ্চিত করতে না পারার জন্য অভিযোগ জানায়। কিন্তু এই জসিমের মতো ঘাপটি মেরে বসে থাকা দালালদের কারণে পুরা সরকারের বদনাম হয়। এই জামাল নিয়ে তুমি যে কামাল করিছো জসিম, সেই অপরাধে তোমার জামাল গোটা 2 বেলা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। জনতা আসবে তোমার ওষুধ নিয়ে, গেটে পুলিশ বাড়াইতে বল, আর লক্ষণ সেনের মতো পালানোর জন্য পিছনের গেট খোলা রাখ, দেখ পিছে গেট খোলা আছে কিনা। পঞ্চম পেরেক, সারোয়ার আলম 31 ব্যাচের কোটার মাল, বাড়ি কুড়িগ্রাম, আমার বাড়ির পাশে, পরিচয় সাবেক ছাত্রলীগ। এখানেই শেষ না, এই লীগের প্রোডাক্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্টেশনে হাসিনার সহকারী প্রেস সচিব হয়েছিল। সাধারণত প্রেস উইংয়ে পেশাদার সাংবাদিক আর বিসিএসের তথ্য কেন্দ্রের কর্মকর্তা পদায়ন করা হইলেও সারোয়ার হইল আওয়ামী বিশেষ কোটায় পদায়িত কর্মকর্তা। শোনা যায় এলাকায় নাকি 2029 সালে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিল। আমি খোঁজ নিছি, কথা সত্য। কিন্তু হাসিনা যখন পলাইছে তখন তো সরার পলাইতে পারে নাই। সে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করতে আসলে তাকে তো বরখাস্ত করে পুলিশে দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের হারকিউলিস জসিম সাহেব এই সারোয়ারকে পরিচালক পদে পদোন্নতি দিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে সসম্মানে যোগদান করায়। কি আর বলবো, এভাবেই চলিতেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। শেষ কথা গত পর্বেই কইছি, জসিমকে জয় বাংলা করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি ইউনিস স্যার আর পুরো উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাইতেছি, জসিমকে পররাষ্ট্র সচিব পদ থেকে অপসারণ করে ডিবি অথবা ডিজিএফআই হস্তান্তর করেন, ওর মোটিভ অনুসন্ধান করেন, ওর মোবাইল ফরেন্সিক করেন, ব্যাংক হিসাব নেন, পুরা পরিবারের দুদককে বলেন সব কিছু দেখতে, আওয়ামী লীগের দালালদের পুনর্বাসন কইরা আর হাসিনার লেসপেন্সারদের বিদেশে পলায়ন, পদোন্নতি থেকে শুরু কইরা যেসব কাজ এই জসিম করিছে, তাতে এই জনগণের ট্যাক্সের টাকায় ভাত খাওয়ার আর কোন সুযোগ তার জন্য নাই। এই ভারতের দালাল এই ভারতের প্রেসক্রিপশনে চলে, প্রত্যেক দিন সে ইন্ডিয়ার সাথে কথা বলে। আপনি খোঁজ নিয়ে দেখেন। স্যার জসিম জান আপনার সাথে চীন সফরে না যায়। চীন সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যত কর্মকর্তা যাবে প্রত্যেকের বিষয়ে অনুসন্ধান চালাবেন। জসিমের কোনো বিশ্বাস নাই, সে হাসিনার চীন সফরের কথা জানে, সব কথা জানে। চীন সফর থেকে ফিরে আসা এই কথা যে ভারতের কাছে পাচার হবে তার কর্মকাণ্ড থেকে নিশ্চিত হওয়া যায়, ওই সব কিছু কয়ে দিবে যে কি করেছেন আপনি।
আর এত কিছুর পরে যদি আপনারা জসিমকে সরাইতে না পারেন, তাহলে আমার অনুরোধ, যে সমস্ত আওয়ামী লীগের কর্মকর্তাদের আপনারা চাকরি থেকে বরখাস্ত করেছেন, বাধ্যতামূলক অবসর দিয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দেন। জসিম নাজমুল গঙের মতো আওয়ামী দালালদের শপথে রেখা অন্য ক্যাডারের আওয়ামী দালালদের চাকরি থেকে অপারেশন করলে তাদের প্রতি বৈষম্য করা হবে। তা আমরা তো এত বৈষম্যের বিরুদ্ধে এত রক্ত দিলাম, এত প্রাণ দিলাম। যদি জসিম বাংলাদেশে পররাষ্ট্র সচিব থাকে, তাহলে সব আওয়ামী লেসপেন্সারদের দেশে নিয়ে আসেন, জনতা তখন তার বকে আদায় করে নেবে। জসিমের মতো ভারত, হাসিনা, শেখ পরিবার আর আওয়ামী লীগের কোনো দালাল যদি তার দালালি চালায় যায়, তাহলে এই নতুন বাংলাদেশে তার আর কোনো জায়গা নাই। পররাষ্ট্র সচিব যদি জসিম থাকে, তাহলে এর থেকে এই সরকারের আর লজ্জার কিছু থাকতে পারে না। জনতার টাকায় জসিমের আর বেতন হবে না, জনতার সাথে আর কোনো প্রতারণা না। আর ছাত্র জনতার সাথে প্রতারণা করে জসিম যদি পররাষ্ট্র সচিব থাকে, তাহলে বিপ্লবের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টার কি অবস্থান তা জনগণ বুঝে নেবে। আমার চাওয়া সামান্য, জসিম রে খেদাইবেন তো ইচ্ছা। এই ডোজে যদি কাম না হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আমি ঘেরাও করাবো, একজন একজন করে ধইরা এইভাবে জয় বাংলা করতে থাকবো। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ভিলেন বানায় দেবো। প্রেস সচিব শফিক ওরে দেখে শেখেন। গ্রামে গিয়েছিলাম, আমাকে একজন, ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। ওরে কি করেছিলাম, মাটি ধুতে দিছিলাম একেবারে, ওরে মাপ করেছি, ওরে কোনটি টেনে নামাইছিলাম দেখেছিলেন তো, ওরে মাপ দিছি তৌহিদ সাহেব, আপনি মাপ পাবেন না। আসেন, খেলা হবে জনগণ বনাম কায়েমি আমলা ভারতের দালালেরা, দেখি কার দম বেশি। ইনকিলাব জিন্দাবাদ।